আইনি জটিলতা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান। 11 দিনের সফর শেষে ঢাকা এসে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। সেটার জন্যই আমরা কাজ করছি 15 বছর ধরে। র্যাবে আয়নাঘর ছিল, তা অক্ষত রাখা হয়েছে। গুম কমিশনের পরামর্শে জানালেন মহাপরিচালক। জুলাই আন্দোলনে বাহিনীর ভূমিকায় দুঃখ প্রকাশ। যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। চুয়াডাঙ্গা গোপালগঞ্জে আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। 24 ঘন্টায় সারা দেশে বাড়বে শীতের দাপট। ঠান্ডায় আমাদের গাড়ি ঘোড়া চালানো খুব সমস্যা হচ্ছে, ভাড়া ভুতু লোকজনও কম বেড়াচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, রাস্তাঘাটে আমাদের গাড়ি চালানো খুবই অসুবিধা। ঠান্ডার কাপড় চোপড়, শীতের কাপড় চোপড় আমরা পাই নাই, তো কষ্টই থাকা লাগে। চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি এগিয়ে আনতে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া আইনজীবীর আবেদন। স্থানীয় ওকালতনামা না পেলে হবে না জামিন শুনানি। ইসরায়েলের উপর্যুপরি হামলায় বিপর্যস্ত সিরিয়া। রাসায়নিক অস্ত্রাগার নিরাপদে রাখার দাবি বিদ্রোহীদের। কথা কাজে মিল চায় পেন্টাগন। যশোরে চলছে এয়ারফোর্সের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। শিগগিরই কক্সবাজার পরিপূর্ণ ঘাঁটিতে রূপান্তরিত হবে জানালেন বাহিনী প্রধান। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আইনি জটিলতা শেষ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন, এমনটা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 11 দিনের যুক্তরাজ্য সফর শেষে বেলা 12:30 নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে অবতরণ করে তাকে বহনকারী বিমান। নেমেই বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে দলগুলো। তথ্য উপদেষ্টার এমন বক্তব্যকে রাজনীতি বিরোধী আখ্যা দেন তিনি। বলেন, সরকারকে পূর্ণাঙ্গ সহযোগিতা করেছে রাজনৈতিক দলগুলো, সংস্কার নয়, নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বিএনপি। এই ধারণাকে ভুল উল্লেখ করেন তিনি। বলেন, বিএনপি 2 বছর আগে সংস্কার প্রস্তাব দিয়েছে, ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। জানান, বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা করা কষ্টকর। এ সময় বাংলাদেশ ভারত সম্পর্কের ব্যাপারে বলেন, আলোচনার মাধ্যমে সংকট সমাধান করতে হবে। মির্জা ফখরুল জানান, নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন। রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। সেটার জন্যই আমরা কাজ করছি 15 বছর ধরে। ফ্যাসিবাদ বিদায় হলেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার সকালে কৃষক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে যোগ দেন তিনি। বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। অতীতের মতো বিনা ভোটে রাত ও ডামি ভোটে নয়, বরং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেবে অন্তর্বর্তী সরকার। যারা সরকারে আছে তারা জোর করে ক্ষমতায় আসেনি, জনতাই তাদের দায়িত্ব দিয়েছে, মনে করিয়ে দেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে। তার কিছু প্রস্তুতি আছে, আমরা আশা করব যত দ্রুত সম্ভব সেই প্রস্তুতি শেষে
জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে। গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইল র্যাব। সংস্থাটির মহাপরিচালক জানান, আয়নাঘর ছিল, তদন্তের স্বার্থে সেটি অক্ষত রাখার পরামর্শ দিয়েছে গুম খুন কমিশন। র্যাব বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত, এই মতামত দেন ডিজি। সকালে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে এই মতবিনিময় সভা হয়। সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি। এরপরই সংবাদ সম্মেলনে আসেন সংস্থাটির প্রধান AKM শহীদুর রহমান। জানান, সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত গণ্য করবে র্যাব। সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। এ সময় প্রথমবার র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ স্বীকার করলেন সংস্থাটির প্রধান। মন্তব্য করেন, সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমে র্যাবের দায়মুক্তি সম্ভব। যে র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। র্যাবে আয়নাঘর ছিল এমনটা স্বীকার করেন মহাপরিচালক। জানান, গুম খুন কমিশনের নির্দেশে আলামত অক্ষত রাখা হয়েছে। একই সাথে বলেন, র্যাবের কেউ অপরাধে জড়ালে নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা। জানান, এখন পর্যন্ত 58 কর্মকর্তা সহ 4000-এর বেশি র্যাব সদস্য শাস্তি পেয়েছেন। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। প্রতিষ্ঠার শুরু থেকেই জঙ্গি অভিযান এবং গ্রেপ্তার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, দেশে জঙ্গি তৎপরতা ছিল, জঙ্গিদের তৎপরতা ছিল। গণ অভ্যুত্থান চলাকালে ছাত্র জনতার উপর গুলি করার ভিডিও দেখে অনেককে আটক করা হয়। এখন পর্যন্ত সাবেক মন্ত্রীসহ মোট 353 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় সংস্থাটি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে আগামী 24 ঘন্টায় রাত দিনের তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং দেশের উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষভাবে তেঁতুলিয়া, পঞ্চগড় ও কুড়িগ্রাম সহ রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ বাড়বে। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বুলেটিনে জানানো হয়েছে এসব তথ্য। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের সই করেছেন ওই বার্তায় জানানো হয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে, অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায়। এদিকে ঘন কুয়াশার কারণে বুধবার রাত থেকে পাটুরিয়া, দৌলতদিয়া 7 ঘন্টা এবং আরিচা, কাজিরহাট রুটে 10 ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। তীব্র শীত আর ঘন কুয়াশার কবলে সারা দেশ। উত্তরাঞ্চলের কয়েক জেলায় 2 দিন ধরে দেখা নেই সূর্যের, কমেছে রোদের প্রখরতাও। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে 10.2 ডিগ্রি সেলসিয়াস। ঘড়ির কাঁটায় আধা বেলা পেরিয়েছে, তবু কুয়াশার গাঢ় চাদর ভেদ করে উঁকি দিতে পারেনি সূর্য। মেঘাচ্ছন্ন ঘোলাটে চারপাশ, সাথে হিমেল হাওয়া। গত কয়েকদিন ধরে সারা দেশে জেঁকে বসেছে শীত, কমেছে দিন ও রাতের তাপমাত্রা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বেলা গড়ালেও কমছে না শীতের দাপট। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবীরা। শীত বস্ত্রের অভাব, তাই খড়কুটো জ্বালিয়ে চলছে ঠান্ডা নিবারণের চেষ্টা। শীতে হাত পা গুটেছে, তারপরে আমরা কাজে যাচ্ছি পেটের অভাবে। কি করব, আমাদের তো সংসার আছে। সকালে ধরেন এই ঠান্ডার মধ্যে কাজে আসি, কাজ করে আবার বিকালেও ফির ঠান্ডা লাগে, যাই বাড়িতে যাই। আইসি তো উল্লো গায়ে ভাবছি যে একটু ঠান্ডা হবে না, যেমন তো ঠান্ডা হয়ে পড়ছে। কুয়াশার কারণে সড়কে যান চলাচল কম, দৃষ্টিসীমা কমে যাওয়ায় পাটুরিয়া, দৌলতদিয়া রুটে 7 ঘন্টা এবং আরিচা, কাজিরহাট রুটে 10 ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশার জন্য ধরেন কিছু দেখা যাচ্ছে না, রাস্তাঘাটে আমরা গাড়ি চালানো খুবই অসুবিধা। অপরিমাণ শীতে গাড়ি বন্ধুদের বাসাতে ঘুমাইতে প্রচন্ড ঠান্ডা পড়ছে। এই ঠান্ডায় আমাদের গাড়ি ঘোড়া চালানো খুব সমস্যা হচ্ছে, ভাড়া ভুতু লোকজনও কম বেড়াচ্ছে। বাজারে কোনো লোকজন নেই, দোকান খুলেছি, খুলে সে মাছি মারা মতন বসে আছে।
আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে 10.2 ডিগ্রি সেলসিয়াস। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। শীতের আরো খবর জানবো। চাঁদপুর থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী কাদের পলাশ। পলাশ, এখন তো সকাল গড়িয়ে দুপুর, সূর্যের দেখা মিলেছে কি? আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন আমাদের। শাওন, আজকে কিন্তু চাঁদপুরের আকাশে সূর্য দেখা যায়নি একেবারে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু সূর্যের দেখা যায়নি। তবে তাপমাত্রা কিছুটা কমেছে। সকালবেলা যে তীব্র শীত ছিল সেটা অনেকটা কমেছে এখন। আর মানুষজন কিন্তু এক প্রকার ঘর থেকে বের হচ্ছে না। যারা বের হচ্ছে কিছুটা শীত নিবারণের জন্য তারা খড়কুটো পুড়িয়ে তারা আগুন পোহাচ্ছে। তো আমি চাঁদপুরের বেশ কিছু এলাকায় ঘুরে দেখেছি, সেখানে কিন্তু দেখা গেছে যে মানুষের বাহিরে কিন্তু আনাগোনা বা বাহিরে বের হয়েছে খুবই কম। এবং একেবারে যারা বিশেষ করে দিন মজুর যারা আছেন, খেটে খাওয়া মানুষ যারা আছেন, তারা কিন্তু এক প্রকার বিড়ম্বনায় পড়ে গেছেন। কারণ এই বছরের বা এই মৌসুমের কিন্তু সর্বোচ্চ শীতটাই কিন্তু আজকে পড়ছে। আমি চাঁদপুরের আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, যে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি। এবছর আজকের তাপমাত্রা দেখা গেছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু একটু হালকা বাতাস থাকার কারণে এই শীতের তীব্রতাটা একটু বেশি মনে হচ্ছে। আর নদীর পাড়ে আর একটু বেশি, কারণ যে বাতাসটা পড়ছে উত্তরের হিমেল হাওয়া, সেটা আরও বেশি অনুভূত হচ্ছে শীত। কিন্তু হয়তো পরিসংখ্যান কম দেখাচ্ছে 13.5 ডিগ্রি। তো আমি এর ভিতরেই কিন্তু চাঁদপুর শহরের যেই পুরনো কাপড়ের যেসব দোকানগুলো, সেখানেও কিন্তু মানুষের উপস্থিতি আমি দেখেছি। সেখানে মানুষজন একটু কম দামে শীত নিবারণের জন্য যে পোশাকগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু কেনার জন্য একটু জড়ো হচ্ছেন। এবং দোকানিরা বলছেন যে যেহেতু আজকে থেকেই শীতটা একটু বেশি মাত্রায় পড়া শুরু করেছে এবং বেচাকেনিটাও বাড়বে, তারা সেটা প্রত্যাশা করছে। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। এখন পর্যন্ত যে সরকারি ত্রাণ সহায়তা, বিশেষ করে কম্বল, সেই কম্বল কিন্তু এখন হাতে এসে পৌঁছায়নি। তো যারা নদী তীরবর্তী মানুষ আছেন, অসহায় দুস্থ আছেন, তাদের জন্য যে শীতের পোশাক এখনো পৌঁছায়নি, বা সরকারি যে কম্বল সহায়তা, সেই সহায়তা হয়তো আসলে তাদেরকে পৌঁছানো হবে। তবে এখন পর্যন্ত সরকারি যে সহায়তা সাধারণ মানুষ কিন্তু পায়নি। যদিও আজকে মাত্র শীতের তীব্রতাটা বা প্রখরতাটা দেখা গেছে, হয়তো 2 দিনের মধ্যে মিলবে এবং সাধারণ মানুষ এই বরাদ্দ পাবে। শাওন। পলাশ, ধন্যবাদ আপনাকে। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন এগিয়ে আনতে চট্টগ্রামের আদালতে আবেদন করা হয়েছে। সকালে মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে এই আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। আদালত আবেদন মঞ্জুর করলেও স্থানীয় ওকালতনামা না দেখানো পর্যন্ত শুনানি হবে না জানানো হয়েছে। এক্ষেত্রে আজ না হলেও পরে ওকালতনামা বন্দোবস্ত করতে পারবেন আগ্রহী আইনজীবীরা। বুধবারও আবেদন করা হলে ফিরিয়ে দেন আদালত। 3 ডিসেম্বর একই আদালত তার জামিন শুনানির দিন আগামী 2 জানুয়ারি নির্ধারণ করেছিলেন। তার আগে জামিন শুনানি করতেই এই স্থানীয় ওকালতনামা দরকার। গতকালকে তো শোনার প্রশ্ন আছে, রিজেক্ট করেছিলেন। আজকে বলেছেন উনি শুনবেন। এখানে ওনার লয়ার ছিলেন, তাদেরকেও এই ক্রিমিনাল কেজের আসামি করা হয়েছে। কিন্তু উনি যেহেতু কোর্টে আসতে পারছেন না, সেহেতু আমি ঢাকা থেকে তাদেরকে অ্যাসিস্ট করার জন্য, সাহায্য করার জন্য এখানে এসেছি। আজকে উনি একটা দরখাস্ত নিয়ে আসছিলেন, তবে ওনার ওকালতনামাটা ছিল সুপ্রিম কোর্ট বারের। তো বিজ্ঞ আদালত বলছে যে এই বারের একটা ওকালতনামা যে কোনো লয়ার দিয়ে আপনি দিলে আমি শুনানি করব। এ ব্যাপারে আরও জানবো। চট্টগ্রাম থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন, তিনি রয়েছেন আদালত প্রাঙ্গণে। সুমন, স্থানীয় ওকালতনামায় কি ওকালতনামা পাওয়া গেল কিনা? যদি না পাওয়া যায় সেক্ষেত্রে পরবর্তী কার্যক্রম কি হবে? ঢাকা থেকে যে আইনজীবী এসেছেন রবীন্দ্র ঘোষ, তিনি কিছুক্ষণ আগে আদালতে এসেছেন এবং তিনি ওকালতনামা পেয়েছেন কিনা সেই বিষয়টি আমি জানতে চেয়েছিলাম। তিনি আসলে জানিয়েছেন ওকালতনামা তিনি পাননি। তারপরও আসলে বেশ কয়েকটা গুঞ্জন এখানে আসলে আমরা শুনছি যে কখনো উনি ওকালতনামা পেয়েছেন। তবে 2:30টার দিকেই যে বিষয়টি নিয়ে সেটি শুনানি হওয়ার কথা রয়েছে। এখন দুপুরের বিরতি চলছে আদালতে, এখন বিচারক নেই এজলাসে। সেক্ষেত্রে কিছুক্ষণ পরে শুরু হলে তখন আমরা আসলে বুঝতে পারবো তিনি স্থানীয় ওকালতনামা পেয়েছেন কিনা, কিংবা পরবর্তীতে উনি কোন মাধ্যম বা কোন আইনি প্রক্রিয়ায় তিনি এই শুনানিটি করবেন বা করতে পারেন কিনা, পরবর্তীতে আসলে আদালত সেটি সিদ্ধান্ত নেবেন। তবে সকালে তিনি আবেদন করেছিলেন এবং আবেদনটি আদালত আমলে নিয়েছিল। এটি হচ্ছে যে যেহেতু চিন্ময় কৃষ্ণ দাসের যেই জামিন শুনানি সেটি আগামী 2 জানুয়ারি নির্ধারণ করেছিল আদালত আগেই, সেটি যাতে এগিয়ে আনা যায়, অর্থাৎ আজকে কিংবা আগামীকাল
বা নির্দিষ্ট একটি সময়ের মধ্যে এগিয়ে আনা যায় সেই আবেদনটি আসলে মূলত ঢাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে যিনি এসেছিলেন তিনি আবেদন করেছিলেন। আবেদনটি আমলে নেওয়ার পর আসলে আদালত বলেছিলেন যেহেতু তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী, তার যে ওকালতনামা সেটি হাইকোর্টের, সেক্ষেত্রে তাকে স্থানীয় একটি ওকালতনামা অর্থাৎ চট্টগ্রাম বারের কোনো আইনজীবীর মাধ্যমে সেই ওকালতনামাটা নিতে হবে। তিনি সকাল থেকে সেই চেষ্টাটি করেছেন এবং তিনি প্রায় 30 মিনিট আগে আদালত আবার এসেছেন। সেই বিষয়টি আমরা তখন জানতে চেয়েছিলাম তিনি ওকালতনামা পেয়েছেন কিনা। তিনি নিজেই বলেছিলেন যে তিনি স্থানীয় কোনো ওকালতনামা পাননি। তারপরেও যেহেতু বিভিন্ন গুঞ্জন আমরা শুনছি, আমরাও কিন্তু অপেক্ষা করছি। সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বেশ নিরাপত্তা ব্যবস্থা আমরা সকাল থেকে লক্ষ্য করছি তার আদালতে আসাকে কেন্দ্র করে কিংবা এই শুনানিটিকে ঘিরে। এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে যেই আদালত পতাকা অপমাননার মামলা হয়েছিল রাষ্ট্রদ্রোহ, সেই মামলায় কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তী সেই কারাগারের মধ্যে থেকেই তিনি আসলে এই যে জামিন শুনানি সেটির প্রক্রিয়া তারা আইনজীবীরা গ্রহণ করেছেন। সুমন, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের দায়ে 11 শিক্ষার্থীকে 6 মাসের জন্য সব একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা 2022-23 শিক্ষাবর্ষের প্রকৌশল বিভাগের শিক্ষার্থী। বুধবার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির 278তম সভায় এই সিদ্ধান্ত হয়। কমিটির সদস্য সচিব এবং ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক মাহবুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, গত 5 নভেম্বর রাতে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে চুয়েটের প্রধান ফটকের বাইরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হেনস্থার অভিযোগ ওঠে। পরে তদন্ত কমিটি গঠন করা হলে 11 শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলে। এরই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত হলো। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ আজ এই রায় দেন। গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন ফিদা এম কামাল আর দুদকের পক্ষে শুনানি করেন আসিফ হোসেন। 2007 সালের 18 ফেব্রুয়ারি দুদকের নোটিশের পরিপ্রেক্ষিতে সম্পদের হিসাব দাখিল না করায় একই সালের 8 মে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় এই মামলা করেন। মামুনের বিরুদ্ধে 101,73 লাখের বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এই মামলায় 2008 সালে মামুনকে 10 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা অনাদায়ে আরও 1 বছরের দণ্ড দেন বিচারিক আদালত। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে 2012 সালের 30 জুলাই খালাস পায় মামুন। পরে এই মামলায় আপিল বিভাগে যায় দুদক। কক্সবাজারের সাবেক এমপি সাইমুম সরোয়ার কমলের দাপটে বেপরোয়া ছিলেন এক ইউপি চেয়ারম্যান। দখলবাজি তার নেশা ছিল বলে দাবি ভুক্তভোগীদের। এমনকি নিজের ভাইকেও ছাড়েননি। 5 আগস্টের পর ওই চেয়ারম্যান আত্মগোপনে গেলেও তার বাহিনী এখনও সক্রিয় বলে অভিযোগ স্থানীয়দের। আওয়ামী লীগ সরকারের সময় 2বার রামু রশিদনগর ইউনিয়নের চেয়ারম্যান হন শাহ আলম। দাপট দেখাতেন কক্সবাজার 3 আসনের তৎকালীন সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমলের। চেয়ারম্যান হয়েই একের পর এক জমি, খামার, মার্কেট, ঘরবাড়ি দখলের অভিযোগ উঠে শাহ আলমের বিরুদ্ধে। 5 আগস্টের পর তিনি আত্মগোপন করলেও তার বাহিনী এখনো সক্রিয় বলছেন স্থানীয়রা। শাহ আলমের দখলবাজি থেকে রেহাই পাননি তার নিজের বড় ভাইও। আরে অতিরিক্তভাবে মারধর করি, ইয়ার পরে আর বাড়ির যাই আর গরু নলগিয়ে আই 1 মাস 7 দিন পরে শহরিয়া যাই গরু আই উদ্ধার করছি। 70 বছরের বৃদ্ধ কিংবা প্রবাসী কারো জমি ছাড়েননি। দখল কাজে পরিষদের চৌকিদারদের লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। অবৈধ বালি উত্তোলন, রোহিঙ্গাদের অবৈধ ভোটার বানানো, সরকারি খাস জমি ও বন দখল সহ হ্যান কোনো অপকর্ম নেই করেননি। আছে হত্যা চেষ্টা সহ 3 মামলা। তার কাছে বিভিন্ন সময়ে লাঞ্ছিত হয়েছেন সেবা প্রার্থী, এমনকি ইউপি সদস্যরাও। 3 বছর ধরে ইউনিয়ন পরিষদের কোনো হাসকাম কোনো লিলি বরাজ্য আই ন পাই চেয়ারম্যানের দি দস্তক দিবলা মানি ন দে মা তো 32,000 টাকা আছে মামলা করি রে আজ বহুত নির্যাতন করছে চেয়ারম্যান। চৌকিদার এবং দফাদার বিভিন্ন মানুষ দিয়ে আমাদের জায়গা দখল করেছিল।
একের পর এক মামলা দেয়ায় ঘরবাড়ি ছাড়তে বাধ্য হওয়া বৈষম্য বিরোধী ছাত্ররাও সাবেক চেয়ারম্যানের বিচার দাবিতে সোচ্চার। আমি 6 নম্বর আসামি, সাউদ আবিদ আমি 9 নম্বর আসামি এবং তানভীর কাদের শেফা 12 নম্বর আসামি। তার লেলিয়ে দেওয়া বাহিনীর দ্বারা আমাদেরকে বিভিন্নভাবে প্রতিহিত করে এবং আমাদের ছাত্রদেরকে বিভিন্ন মামলায় জড়াই দেয়। ওনাকে আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক, এটাই আমাদের চাওয়া। আত্মগোপনে থাকা শাহ আলমের ফোন বন্ধ থাকায় জানা যায়নি তার বক্তব্য। শহীদুল সুমন, যমুনা নিউজ। ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সন্ধানে রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ। বুধবার শহরটির কালিন্দী কুঞ্জু এলাকার বাসিন্দাদের কাগজপত্র যাচাইয়ের মধ্য দিয়ে শুরু হয় এই অভিযান, যা চলে উত্তমনগর, শাহিনবাগ ও জামিয়া নগরের কিছু এলাকায়। তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি আটকের খবর মেলেনি। নয়াদিল্লির হুঁশিয়ারি, যাদের কাছে প্রয়োজনীয় নথিপত্র থাকবে না তাদের ফেরত পাঠানো হবে বাংলাদেশে। মঙ্গলবার ভারতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় দিল্লি প্রশাসন। পরদিন থেকে শুরু হয় অভিযান। বলা হচ্ছে আগামী 2 মাস ধরে চলতে পারে বিশেষ এই অভিযান। এ বিষয়ে বিস্তারিত জানবো। কলকাতা থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, দিল্লিতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান নিয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে? কেউ কি আটক হয়েছেন কিনা, কোনো তথ্য আছে কিনা এরকম আপনার কাছে? এবং জানতে চাই পশ্চিমবঙ্গেও এই ধরনের কোনো অভিযান কি চলছে? দেখুন, সরকারিভাবে দিল্লিতে কোনো বাংলাদেশে যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে ধরবার জন্য, তারপরেই কিন্তু রাজ্যপালের নির্দেশে ভিকেশন থাকছে না, তার নির্দেশে কিন্তু দিল্লি পুলিশ এই অভিযানে নামে। যদিও মহারাষ্ট্রের পুনেতেও কিন্তু একইভাবে কিন্তু অভিযান চলছে, আমাদের কাছে খবর আছে সূত্র মারফত। এবং পশ্চিমবঙ্গে এই ধরনের সরকারি কোনো নির্দেশিকা না থাকলেও সীমান্তবর্তী যে অঞ্চলগুলি রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া যে ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানে বিএসএফ এর নজরদারি আরো কিন্তু কড়া করা হয়েছে। ইতিমধ্যেই আপনি জানেন যে পশ্চিমবঙ্গের একাধিক জায়গা থেকে বহু আওয়ামী লীগের পশ্চিমবঙ্গ পুলিশ তারা এখন জেলবন্দি অবস্থায় আছে। সেখানে দাঁড়িয়ে বাংলায় কথা বলার অভিযোগে মহারাষ্ট্র বা দিল্লিতে বাঙালিদের, পশ্চিমবঙ্গের বাঙালিদেরও কিন্তু গ্রেপ্তার করতো এই হিন্দি বলায়ের পুলিশ বা প্রশাসন। এখন দেখার যেটা কোন বিষয়টি তারা করছে সেটাই এখন। সুকান্ত, ধন্যবাদ আপনাকে। গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক পুলিশ ফাঁড়ির পাশেই এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোর 5টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মৌচাক জামতলা এলাকার বাসিন্দা তাজবির হোসেন শিহান রাজধানীর উত্তরা একটি কল সেন্টারে চাকরি করতেন। ভোরে বাড়ি থেকে বের হয়ে মৌচাক বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় কয়েকজন যুবক তাকে ধাওয়া দেয়, এক পর্যায়ে ধরে ফেলে কুপিয়ে হত্যা করে তাকে। কারা কী কারণে শিহানকে হত্যা করেছে সেই সম্পর্কে এখনও নিশ্চিত নয় পুলিশ। কর্মকর্তারা জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চলে গেলেন 21শে পদকজয়ী রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে ঢাকার ইম্পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পাপিয়া সারোয়ারের জানাজা কোথায় হবে তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে ধানমন্ডি ঈদগাহ মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হতে পারে। 71 বছর বয়সী পাপিয়া সারোয়ার ক্যান্সার আক্রান্ত হয়ে 3 বছর ধরে ভুগছিলেন। 2021 সালে 21শে পদকপ্রাপ্ত এই শিল্পী দেশ বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সম্প্রতি অবস্থার অবনতি ঘটলে রাজধানীর একটি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। বিতর্ক পেরিয়ে অবশেষে এলো ফিফার আনুষ্ঠানিক ঘোষণা। সৌদি আরবে বসতে যাচ্ছে 2034 ফিফা বিশ্বকাপের আসর। মানবাধিকার লঙ্ঘনের মতো স্পর্শকাতর বিষয়ে অভিযোগ উঠলেও অবশেষে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের আয়োজনের স্বীকৃতি পেল মধ্যপ্রাচ্যের দেশটি। একই অনুষ্ঠানে ঘোষণা করা হয় 2030 বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে স্পেন, পর্তুগাল ও মরক্কোর নাম।
And last but not least, আগে থেকেই শোনা যাচ্ছিল 2034 ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে সৌদি আরবের নাম। তবে আয়োজক হিসেবে আগ্রহ প্রকাশ করে অস্ট্রেলিয়াও। শেষ পর্যন্ত গত অক্টোবরে দেশটি সরে দাঁড়ালে পথ পরিষ্কার হয় সৌদি আরবের। অবশেষে বুধবার ফিফার আনুষ্ঠানিক ঘোষণায় 2034 ফিফা বিশ্বকাপের আয়োজক হিসেবে উঠে আসে মধ্যপ্রাচ্যের দেশটি। সৌদি আরবে বিশ্বকাপ আয়োজন নিয়ে সমালোচনা হচ্ছে অনেকদিন ধরে। মানবাধিকার লঙ্ঘনের মতো স্পর্শকাতর বিষয় নিয়েও সমালোচিত হয়ে আসছে দেশটি। তবে সব সমালোচনা পেছনে ফেলে বিশ্বকাপ আয়োজনে আনন্দ মেতেছে সৌদি আরব। 2026 সালের আসর থেকে বদলে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের চেহারা। 32 দলের পরিবর্তে 48টি দল অংশ নেবে এই আসর থেকে। সৌদি বিশ্বকাপেও অপরিবর্তিত থাকবে দলের সংখ্যা। 5টি শহরে 15টি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড খুলেছিল সৌদি আরব। সেই ধারাবাহিকতায় রোনালদো, নেইমার, সাদিও মানেদের মতো ফুটবলার নিজেদের ক্লাবে ফিরেছিল দেশটি। এবার সেই উদ্দেশ্য সফল হতে যাচ্ছে সৌদি আরবের। একই দিনে ঘোষণা করা হয় 2030 আসরের আয়োজক দেশ স্পেন, পর্তুগাল ও মরক্কোর নাম। তবে বিশ্বকাপের শতবর্ষ পালন উপলক্ষে এই 3 আয়োজক দেশের সাথে থাকছে উরুগুয়ে, প্যারাগুয়ে ও আর্জেন্টিনা। অর্থাৎ 2030 বিশ্বকাপের খেলা অনুষ্ঠিত হবে 3টি মহাদেশের 6টি দেশে। ফিফা কংগ্রেসের বুধবারের সভায় ভোটের পর বিশ্বকাপের আয়োজক নিশ্চিত করা হয়। 211 সদস্যের প্রত্যেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় প্রতিনিধিত্ব করেন। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ওডিআই সিরিজের খবর। হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে সিরিজের তৃতীয় শেষ ম্যাচে আজ উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেন্ট কিটসে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে ম্যাচটি। উইন্ডিজদের বিপক্ষে টানা 11 ম্যাচে অপরাজিত থেকে ওয়ানডে সিরিজ শুরু করে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে সমতায় ফেরার সুযোগ থাকলেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। সিরিজে সমতা আনার মিশনে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয় টাইগাররা। সম্প্রতি লাল সবুজদের সামনে মূল চিন্তা টপ অর্ডারের ব্যর্থতা। তাই জরুরি হয়ে দাঁড়িয়েছে সৌম্য, তামিম, লিটনদের রান পাওয়া। তবে লোয়ার মিডল অর্ডার আর ট্যালেন্ট থেকে আরও বেশি রান আশা করছে টিম ম্যানেজমেন্ট। টি-20 ক্রিকেটে ব্যক্তিগত 50তম 50 করলেন তামিম ইকবাল। চলমান এনসিএল টি-20তে সিলেটের বিপক্ষে 33 বলে 65 রানের ঝোড়ো ইনিংস খেলেন তামিম। 7 মাস পর ক্রিকেটে ফিরে এনসিএলে নিজের খেলা দ্বিতীয় ম্যাচে এই মাইল ফলক স্পর্শ করেন চট্টগ্রামের এই তারকা। সিলেট থেকে হাসান আল মারুফের রিপোর্ট। আগের দিন মাত্র 13 রানে আউট হওয়ার পর এদিনও সাবধানী শুরু করেন তামিম ইকবাল। তবে এরপরই আউটার স্টেডিয়ামে সিলেটের বিপক্ষেই শুরু হয় তামিমের ব্যাটিং ঝড়। প্রথম 8 বলে 7 রান করা তামিম পরের 25 বলে করেন 58 রান, যার মাঝে ছিল 3 ছক্কা আর 8টি 4-এর মার। 27 বলে তুলে নেন অসাধারণ এক 50। দুর্দান্ত টাইমিং আর প্লেসমেন্টে অসাধারণ কিছু শট খেলেছেন চট্টগ্রামের এই তারকা ওপেনার। লম্বা সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাটা সুখকর হয়নি তামিমের। এর আগে নিজেদের প্রথম ম্যাচে বুধবার রংপুর বিভাগের বিপক্ষে 1 ছক্কা ও 1 চারে 10 বলে 13 রান করে বোল্ড হন তামিম। তবে পরের ম্যাচে শিশির ভেজা সকালে ঝড়ো ইনিংসে নামের পাশে যোগ করলেন আরও এক 50। তাতেই যে টি-20 ক্যারিয়ারে 50তম 50-র মাইল ফলক স্পর্শ করলেন এই তারকা ওপেনার। জাতীয় দলে তার ফেরাটা অনিশ্চিত। 2 বছরেরও বেশি সময় আগে অবসর নিয়েছেন আন্তর্জাতিক টি-20 থেকে। প্রায় 7 মাস পর ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল খান। প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও দারুণ এক 50-তে দ্বিতীয় ম্যাচে প্রত্যাবর্তনের মঞ্চটা রঙিন করে রাখলেন চট্টগ্রামের এই ওপেনার। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। ভারতে বসে বাংলাদেশকে নিয়ে শেখ হাসিনার দেয়া বক্তব্য সমর্থন করে না দিল্লি, এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটিকে দেয়া ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন মিশ্রি। ওই ব্রিফিংয়ে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে একথা বলেন তিনি। ব্রিফিংয়ে বিক্রম মিশ্রি বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের জনগণকে প্রাধান্য দিয়েই ঢাকা দিল্লি সম্পর্ক বিবেচনা করে ভারত। গেল সোমবার ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন বিক্রম মিশ্রি।
সিরিয়ার প্রায় 11 কোটি 20 লাখ ডলার বাজেয়াপ্ত রয়েছে সুইজারল্যান্ডের কাছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সুইজারল্যান্ডের স্টেট সেক্রেটারিয়েট ফর ইকোনমিক অ্যাফেয়ার্স সেকো এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্সকে। জানিয়েছে 2011 সালে সিরিয়ার উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারির পর থেকেই সুইস সরকারের কাছে জব্দকৃত রয়েছে বিপুল এই সম্পদ। সেকো মুখপাত্র জানান, চলতি বছর সিরিয়া বিষয়ক নিষেধাজ্ঞা তালিকায় আরও 3 ব্যক্তির নাম যুক্ত করেছে দেশটির সরকার। এ পর্যন্ত এই তালিকায় রয়েছে 318 সিরীয় আর 87টি প্রতিষ্ঠান। সিরিয়ায় বিপুল পরিমাণ রাসায়নিক অস্ত্রের মজুদ থাকতে পারে বলে শঙ্কা জাতিসংঘের রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা বা OPCWর। সিরিয়া সেনাঘাঁটিগুলো ইসরায়েলে চলমান হামলার জেরে রাসায়নিক ছড়িয়ে পড়তে পারে এমন ধারণার জেরে আতঙ্ক ছড়িয়েছে আরও। সরেজমিনে পর্যবেক্ষণে দেশটিতে বিশেষ পর্যবেক্ষক দল পাঠিয়েছে OPCW। বিদ্রোহী HTS গোষ্ঠীর দাবি, রাসায়নিক অস্ত্র থেকে সুরক্ষায় ব্যবস্থা নিচ্ছে তারা। বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর সিরিয়ায় ইসরায়েলের করা 5 শতাধিক হামলার অন্যতম টার্গেট সেনাঘাঁটি ও অস্ত্রাগার। আল-কুতাইফা এলাকায় ছোড়া বোমার আঘাতে ক্ষতিকর রাসায়নিক ছড়িয়ে পড়ার শঙ্কা জানিয়েছিল সংবাদ মাধ্যম আল জাজিরা। যদিও তেমন কিছু হয়নি বলে নিশ্চিত করেছে সিরিয়ার সিভিল ডিফেন্স। আসাদ প্রশাসনের পতনের পর এখন অন্যতম আলোচিত বিষয় সিরিয়ার রাসায়নিক অস্ত্রের ভবিষ্যৎ। বাশারকে উৎখাত করা বিদ্রোহী HTS গোষ্ঠী আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক সহায়তায় রাসায়নিক অস্ত্র থেকে সুরক্ষায় ব্যবস্থা নেবে তারা। বিদ্রোহীদের এমন মন্তব্যকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে কথার সাথে কাজের মিল দেখতে চায় পেন্টাগন। রাসায়নিক অস্ত্র নিয়ে সিরীয় নেতারা যা বলছেন তা ইতিবাচক। এমন অবস্থানকে স্বাগত জানাই। তবে কাজেও তার প্রমাণ দিতে হবে। আমাদের সাথে যেসব পক্ষের যোগাযোগ রয়েছে বিষয়টি নিয়ে তাদের সাথে কাজ করব। ফোকাস হলো এসব অস্ত্র যেন ভুল হাতে না পড়ে। এর আগে সিরিয়ায় আসাদের বিপুল পরিমাণ রাসায়নিক অস্ত্রের ভান্ডার থাকতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য জায়গাগুলো নজরদারিতে রাখার কথাও জানিয়েছে। এই ইস্যুতে আলোচনায় নির্বাহী কাউন্সিলের জরুরি বৈঠকের ডাক দিয়েছে রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা OPCW। বিশেষ পর্যবেক্ষক পাঠানোর পদক্ষেপও নেওয়া হয়েছে। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে অন্তত 262 বার রাসায়নিক অস্ত্রের ব্যবহার করেছে আসাদ প্রশাসন। প্রাণ হারিয়েছে প্রায় 3,500 মানুষ। 2013 সালে আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র বিষয়ক কনভেনশনে যোগ দেয় সিরিয়া। এরপর 1300 টন নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ধ্বংসের দাবি করেছিল দেশটি। তবে অভিযোগ রয়েছে কর্মসূচি চালিয়ে গেছে আসাদ প্রশাসন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বাংলাদেশ বিমান বাহিনীর 85তম বাফা কোর্স এবং শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2024 অনুষ্ঠিত হয়েছে যশোর বিমান বাহিনী একাডেমিতে। সকালে এই কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় বাহিনীর প্যারা ট্রুপারদের দৃষ্টিনন্দন প্রদর্শনী উপভোগ করেন তিনি। আনুষ্ঠানিক বক্তব্যে এয়ার চিফ মার্শাল বলেন, কক্সবাজারের ঘাঁটিকে শিগগিরই পরিপূর্ণ ঘাঁটিতে রূপান্তর করা হবে। বাহিনীর আধুনিকায়নে এবং প্রযুক্তিগত উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বাহিনী প্রধান বলেন, 1971 সালে মাত্র 3টি বিমান দিয়ে বাহিনীর যাত্রা শুরু হয়। বর্তমানে দেশের আকাশ প্রতিরক্ষায় পরিপূর্ণ সক্ষম সদস্যরা। দেশের যে কোনো ক্রান্তিলগ্ন মোকাবেলায় বিমান বাহিনীর সদস্যরা প্রস্তুত, জানান বাহিনী প্রধান। এ সময় তিনি 1971 সালের বীর মুক্তিযোদ্ধা ও জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণ করেন। সম্মান প্রদর্শন করতে এবং ইউনিফর্ম পরিহিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারকে একটি পূর্ণাঙ্গ ঘাঁটিতে উন্নীত করার কার্যক্রম চলমান রয়েছে এবং অচিরেই সফলভাবে সম্পন্ন হবে বলে আমি বিশ্বাস করি। দেশের আকাশ সীমার উপর আগত যে কোনো হুমকি বা আক্রমণ মোকাবেলা করতে পরিপূর্ণ সক্ষমতা নিয়ে সর্বদা প্রস্তুত আছে। এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।